বিসমিল্লাহির রহমানির রহিম। সংসার সাগরে দুঃখ তরঙ্গের খেলা, আশা তার একমাত্র ভেলা। হ্যাঁ শিক্ষার্থীরা, আশা নিয়ে মানুষ বেঁচে থাকে, আশাই মানুষকে সামনে এগিয়ে যাওয়ার পথ বের করে দেয়। তো শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। যদিও বর্তমান পরিস্থিতিটা খুব ভালো না, আমরা এই পরিস্থিতির সাথে যেন নিজেদেরকে একটু খাপ খাইয়ে নিতে পারি, নিজেদেরকে যেন স্বাভাবিক রাখতে পারি, সেই জন্যই আজকে আমি তোমাদের নিয়ে আসছি আমাদের একটা যোগোপযোগী অধ্যায়, আমাদের পঞ্চম অধ্যায় সম্পর্কে আজকে আমি তোমাদের সাথে কথা বলবো। আমাদের পঞ্চম অধ্যায়টি হচ্ছে, আমাদের আজকে পঞ্চম অধ্যায়ের পাঠ্য বিষয় হচ্ছে গৃহের অভ্যন্তরীণ সজ্জা। গৃহের অভ্যন্তরীণ সজ্জার মধ্যে আমাদের আছে পার্ট 1 আসবাব নির্বাচন, পার্ট 2-তে আসবাব বিন্যাস এবং পার্ট 3-তে বিভিন্ন কক্ষের আসবাব বিন্যাস। আমরা একটা একটা করে ক্রমান্বয়ে তোমাদেরকে আলোচনা করে যাচ্ছি যাতে করে তোমাদের সুবিধা হয় বুঝতে বিষয়গুলো। প্রথমেই আসি আমরা আসবাব নির্বাচন। আসবাব নির্বাচন একটি বাসগৃহের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিভিন্ন ঘরের আসবাব বিন্যাস করা। তো আমরা আমাদের দেশে শহরাঞ্চল এবং গ্রামাঞ্চল বিভিন্ন ধরনের অবস্থা বা স্তর রয়েছে। গ্রামাঞ্চল এবং শহরাঞ্চলের আসবাব বিন্যাসের মধ্যেও কিছুটা পার্থক্য রয়েছে। গ্রামাঞ্চলে সাধারণত কাঠটাকে বেশি প্রাধান্য দিয়ে থাকে তারা। কাঠ, আম কাঠ, জাম কাঠ, কাঁঠাল কাঠ, করই কাঠ, সেগুন কাঠ, এরকম বিভিন্ন কাঠ দিয়েই তারা তাদের আসবাবগুলো তৈরি করে থাকে, কারণ কাঠের আসবাবটাই তারা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। আর শহরাঞ্চলে সাধারণত দেখা যায় যে কাঠের আসবাবের পাশাপাশি প্লাইউড, পার্টেক্স বোর্ড, মেলামাইন বোর্ড এবং অন্যান্য বোর্ড ব্যবহার করে। তাছাড়া প্লাস্টিকের আসবাব আছে, যে আসবাবগুলো শহর এবং গ্রাম সবাই সমানভাবে ব্যবহার করে থাকে। তো শিক্ষার্থীরা, এই আসবাব নির্বাচন করার জন্য আমাদেরকে কতগুলো বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হয়। সেই বিষয়গুলো কি আমরা একটু দেখি। আসবাব নির্বাচনের বিষয়গুলো হচ্ছে প্রয়োজনীয়তা, পরিবারের আয়, আসবাবের মূল্য, আরাম, উপযোগিতা, রুচি ও পছন্দ, স্থায়িত্ব, জীবনযাত্রার মান, নকশা, বহুবিধ ব্যবহার, পরিবারের আকার, চাকরির প্রকৃতি, আবহাওয়া, যত্ন, কক্ষের আকার ও আয়তন। এই বিষয়গুলোর দিকে লক্ষ্য রেখে আমরা আসবাব নির্বাচন করব। যেমন প্রয়োজনীয়তা, আমাদের আসবাব নির্বাচনের প্রথম বিষয় হচ্ছে প্রয়োজনীয়তা। আমাদের কোন ঘরে কি ধরনের আসবাবপত্র প্রয়োজন আছে, আমরা সেই বিষয়গুলো খেয়াল রেখে আসবাব নির্বাচন করব। পরিবারের আয়, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আসবাব নির্বাচনের ক্ষেত্রে, কারণ তোমার আয়ের উপরেই নির্ভর করবে তোমরা কি ধরনের আসবাবপত্র গৃহে সাজাবা। অনেক সময় হয় যে আমাদের অনেক ভালো ভালো সুন্দরভাবে দামি আসবাব পছন্দ হয়েছে, কিন্তু আমার সামর্থ্য সেরকম নেই, তাহলে আমাকে সেটার দিকে লক্ষ্য না রেখে বরং আমার আয় অনুযায়ী আমি কি ধরনের আসবাব বিন্যাস করতে পারি, নির্বাচন করতে পারি আমার ঘরের জন্য, সেটার দিকে লক্ষ্য রেখেই আসবাবটাকে নির্বাচন করতে হবে। আসবাবের মূল্য, উপকরণ এবং স্থায়িত্বের উপরে নির্ভর করে আসবাবের মূল্য। আসবাবটা কোন উপকরণ দিয়ে তৈরি করা হয়েছে, এটা কাঠ, কাঠের মধ্যে আবার বিভিন্ন ধরনের কাঠ আছে, যেমন সেগুন কাঠ, আম কাঠ, করই কাঠ, কোন কাঠটা দিয়ে আসবাবটা তৈরি করা হয়েছে সেটার উপরে সাধারণত নির্ভর করে আসবাবের মূল্যটা। আরাম, আসবাব নির্বাচনের একটা বেশ গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আসবাবটা কেমন আরাম হবে। অনেক সময় দেখা যায় যে আসবাবের দেখতে ভালো দেখেই আমরা হয়তো সেটাকে নিয়ে ফেলেছি, কিন্তু সেটা যদি আরাম যথেষ্ট না দেয় তাহলে কিন্তু সেই আসবাবটা নির্বাচন করা সঠিক হবে না। তো আমাদেরকে আসবাব নির্বাচনের সময় আসবাবের আরামের দিকটাও একটু গুরুত্ব সহকারে দেখতে হবে। উপযোগিতা, অর্থাৎ আমরা যে পারপাসে আসবাবটাকে নির্বাচন করেছি, যেমন বসার ঘরের জন্য সোফা সেট বা শোবার ঘরের জন্য খাট, তারপরে হচ্ছে খাওয়ার ঘরের জন্য টেবিল চেয়ার, সেগুলো আমার ঠিক মতো সেখান থেকে আমি ঠিক উপযোগিতাটা পাচ্ছি কিনা সেটার উপরেও নির্ভর করছে আমার আসবাবের নির্বাচনের উপযোগিতার বিষয়টা। রুচি ও পছন্দ, এটা সম্পূর্ণ মানুষের ব্যক্তিগত, প্রত্যেকটা ব্যক্তির রুচি এবং পছন্দ আলাদা আলাদা হয়। তো আমাদেরকে এখানে যার যার পছন্দ মতো, রুচি মতো আসবাব নির্বাচন করবে সেটার দিকে লক্ষ্য রেখে। স্থায়িত্ব, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। বিভিন্ন মানুষের অর্থাৎ বিভিন্ন আয়ের মানুষের উপরে নির্ভর করে আসবাবের স্থায়িত্বের বিষয়টি। যেমন কেউ কেউ আছে যে কোনো একটা আসবাবপত্র অনেক কষ্ট করে সেগুন কাঠ দিয়ে খুব ভালো মজবুত করে একটা আসবাব বানান, যেন সে অনেক দিন
ধরে সেটাকে ব্যবহার করতে পারে। আবার কেউ কেউ আছে যে 6 মাস অন্তর অন্তর আসবাব চেঞ্জ করে, সেই ক্ষেত্রে এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। জীবনযাত্রার মান, এখানেও শিক্ষার্থীরা জীবনযাত্রার মানের উপরে আসবাবের বিষয়টা নির্বাচনের বিষয়টা নির্ভর করে। সামর্থ্য যাদের বেশি বা যারা বিভিন্ন কাজে কাজ করে, যেমন ধরো রাজনীতি যারা করে, তাদের ক্ষেত্রে আসবাবের ঘর, বিভিন্ন ঘরগুলোও আলাদা থাকে। তাদের বসার ঘরও 2 থেকে 3টা থাকে, কারণ বিভিন্ন ধরনের লোক আসে, সেখানে আসে, তাদের বাড়িতে আসে কথাবার্তা বলার জন্য। তো সেই ক্ষেত্রে তারা তাদের মান অনুযায়ী আসবাবগুলো নির্বাচন করে তাদের ঘরের জন্য। নকশা, আমরা আমাদের বাজারগুলোতে বিভিন্ন ধরনের নকশার আসবাবপত্র দেখতে পাই। তো সেখান থেকে যার যার পছন্দ মতো এবং তার ঘরে সেটাকে মানাবে কিনা সেটার দিকেও লক্ষ্য রেখে আমরা আসবাবের নকশা নির্বাচন করব। অনেক সময় হয় যে অনেক বেশি নকশাদার আসবাবপত্র যদিও সুন্দর হয়, বাট সেটা পরিষ্কার করা একটা বিষয় থাকে, ঠিকমতো পরিষ্কার করা যায় না, যে জন্যই সেটাকে অনেক দেখতে সুন্দর লাগে না। তো সেই বিষয়গুলো খেয়াল রেখেও আমরা আসবাবের নকশাটাকে নির্বাচন করব। বহুবিধ ব্যবহার, অনেক সময় হয় যে ঘরের মধ্যে হয়তো জায়গা অনেক বেশি থাকে না, সেই ক্ষেত্রে আমরা একটা আসবাবকে বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি, সেটার দিকেও খেয়াল রাখতে হবে। যেমন আমরা খাবার টেবিলটাকে পড়ার টেবিল হিসেবে ব্যবহার করতে পারি, এর দিকটাও খেয়াল রাখা যেতে পারে। পরিবারের আকার, একটা পরিবারের সদস্য সংখ্যা কতজন সেটার উপরেও নির্ভর করে আসবাবের নির্বাচন। পরিবারের সদস্য সংখ্যা যদি বেশি হয়, সেই ক্ষেত্রে তার আসবাবগুলোর প্রয়োজনীয়তাটাও একটু বেশি থাকে, যার কারণে এখানে পরিবারের আকারটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। চাকরির প্রকৃতি, অর্থাৎ কেউ আছে যারা স্থানান্তর অর্থাৎ ট্রান্সফারেবল জব যারা করে, তাদেরকে দেখা যায় যে কিছুদিন পরে পরে তার চাকরির বদলির কারণে এক স্থান থেকে অন্য স্থানে যেতে হয়। সেই ক্ষেত্রে তারা খুব ভারী অনেক ওজনদার আসবাবপত্র নির্বাচন না করাটাই ভালো, এতে করে নেওয়া আনাটা অনেক কষ্টসাধ্য হয়ে যায়। আবহাওয়া, এই ক্ষেত্রে একটু দেখা যায় যে আমাদের আসবাব নির্বাচনের সময় শীত, গ্রীষ্ম, সাধারণত বর্ষা এবং গ্রীষ্মকালেই একটু আসবাবের নির্বাচনটার দিকে খেয়াল রাখতে হয়, কারণ ওই সময়টাতে কাঠের আসবাব যেগুলো থাকে সেগুলো একটু বর্ষাকালে একটু শ্যাওলা পড়ে যায়, একটু সেচসেতে ভাব হয়ে যায়, এটার দিকে একটু আমাদেরকে লক্ষ্য রাখলে ভালো হয়। যত্ন, এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আমরা যত দামি বা কম দামি আসবাবপত্র যেটাই নির্বাচন করি না কেন, যত্নের উপরে এটার স্থায়িত্ব অনেকটা নির্ভর করে। তো ভালোভাবে এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, কাঠের আসবাবপত্রের একরকমের যত্ন হয়, প্লাস্টিকের আসবাবপত্রের একরকম যত্নের প্রয়োজন হয়, তারপর হচ্ছে রডের আসবাবপত্র, বাঁশের আসবাবপত্র, বেতের আসবাবপত্র, এগুলোর যত্ন ভিন্ন রকমের হয়, সেগুলোর দিকে খেয়াল রেখে আমাদের এগুলোর যত্ন নিতে হবে। আরটা হচ্ছে কক্ষের আকার আয়তন। আমি আসবাবপত্র অনেক দামি দামি হয়তো পছন্দ করলাম, অনেক বড় বড় পছন্দ করলাম, কিন্তু আমার ঘরটা অনেক ছোট, সেক্ষেত্রে কিন্তু সেটা বেশ বেমানান হবে। তো আমার ঘরের আকার আয়তনের দিকে লক্ষ্য রেখেও আমাদেরকে আমাদের আসবাবগুলোকে নির্বাচন করতে হবে। তো এটা গেল পার্ট 1। এবার আমরা পার্ট 2 সম্পর্কে আলোচনা করব, আসবাব বিন্যাস। আসবাব বিন্যাসের ক্ষেত্রে কতগুলো বিষয়ের দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হয়। যেমন ব্যবহারিক সুবিধা, চলাচলের সুবিধা, কাজ অনুযায়ী আসবাব বিন্যাস, আলো বাতাস চলাচল সুবিধা, দেয়াল ঘেঁষে বিন্যাস না করা, গৃহসজ্জায় নতুনত্ব আনা এবং শিল্পনীতির প্রয়োগ। তো আমরা প্রথম থেকে আসি। ব্যবহারিক সুবিধা, ব্যবহারিক সুবিধাটা খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন কক্ষ অনুযায়ী যেন ব্যবহার উপযোগী আসবাবগুলো নির্বাচন করা হয়, সেটার দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। চলাচলের সুবিধা, আসবাব বিন্যাস করার সময় আমাদের এমন অনেক কিছু হয়, যেমন হয়তো একদিকে টেবিলটা একটু বেড়ে গেছে, বার করে রাখা হয়েছে, অথবা একদিকে দেখা গেছে যে দরজাটা ঠিক মতো লাগানো যাচ্ছে না, অথবা আমি যে জায়গাটা দিয়ে চলাফেরা করবো এক রুম থেকে আরেক রুমে যাব, সেই জায়গার মধ্যে আমাদের হয়তো গৃহের বিভিন্ন জিনিসের সংকুলন ঠিক মতো হয় না বলে আমরা একটু একদিকে বের হয়ে থাকতেছে, কোনাটা বের হয়ে থাকতেছে, যেটা করে আমার কাজের অসুবিধা হয়, অনেক সময় সেখানে হোঁচট খেয়ে দুর্ঘটনাও ঘটতে পারে। এই জন্য চলাচলের সুবিধাটার দিকেও ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। কাজ অনুযায়ী আসবাব বিন্যাস,
যে কাজের জন্য যেই আসবাবটা দরকার সেটা যেন ঠিকমতো তার উপযোগিতাটা পূরণ করতে পারে, সেটার দিকেও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ খাওয়ার কাজের জন্য খাবার টেবিল, পড়ার কাজের জন্য পড়ার টেবিল, বা আমাদের শোয়া ঘরের জন্য যে খাটটা দেওয়া আছে সেটাও যেন ঠিকমতো থাকে। এই জন্য কাজ অনুযায়ী যেন আসবাবটা আমরা সঠিক হয় সেটার দিকেও লক্ষ্য রাখতে হয়। আলো বাতাস চলাচলের সুবিধা, অর্থাৎ আমাদের ঘরগুলোতে আমরা জানালা যে আছে, অনেক সময় হয় অনেকেই দেখা যায় যে জানালাটা বন্ধ হয়ে যাচ্ছে, অর্থাৎ আসবাবটা এমন ভাবে রাখা হয়েছে যেখান থেকে আলো বাতাসটা ঠিক মতো আসতে পারতেছে না, যার কারণে ওখানে ঘরটাকে গুমোট হয়ে যাচ্ছে, স্যাঁতসেঁতে হয়ে যাচ্ছে। তো জানালা, যেহেতু জানালার দিয়ে আলো বাতাস আসবে সেটার দিকে খেয়াল রেখে আলো বাতাস চলাচলের সুবিধা যেন থাকে সেই বিষয়টার দিকেও যেন লক্ষ্য রাখা হয়। দেয়াল ঘেঁষে বিন্যাস না করা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আসবাব বিন্যাসের সময়। আমরা অনেকেই আছি যে একেবারে দেয়ালের সাথে লাগিয়ে আসবাবটাকে রাখা হচ্ছে, যে তখন দেখা যায় দেয়ালটাও নষ্ট হচ্ছে, আসবাবটাও নষ্ট হচ্ছে। মিনিমাম 2 ইঞ্চি গ্যাপ থাকবে একটা আসবাব দেয়াল থেকে। যখন আমরা সেট করব বা রাখবো তখন দেখবো যে 2 ইঞ্চি যেন বাকি থাকে রাখার পরে। আর গৃহসজ্জা নতুনত্ব আনা, আমাদের যে আসবাবগুলো আছে আমাদের প্রতি 2 মাস বা 6 মাস অন্তর অন্তর আসবাব কিনেই সেটাকে নতুন করতে হবে এমন কোনো কথা নেই। আমাদের যে আসবাবগুলো আছে সেটার সেটিং চেঞ্জ করে, আমরা হয়তো যেদিকে সোফাটা রেখেছিলাম বা যেদিকে আমাদের শোপিস র্যাকটা রেখেছিলাম বা খাটটা আমি যেখানে রেখেছিলাম, আমার ড্রেসিং টেবিলটা যেখানে ছিল সেটাকে হয়তো একটু সাইড চেঞ্জ করে আমি আমার ঘরে নতুনত্ব আনতে পারি। আর শিল্পনীতির প্রয়োগ, এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় আসবাব নির্বাচনের ক্ষেত্রে। আমাদের মানুষের জীবনে শিল্প নীতি এবং উপাদান এই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের গৃহসজ্জায়, নিজেদের সাজসজ্জায়, নিজেদের লাইফে প্রত্যেকটা জায়গায় শিল্পনীতি এবং শিল্প উপাদানগুলো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো শিল্পনীতিগুলোর মধ্যে আছে সমানুপাত বা প্রপোর্শন, ভারসাম্য বা ব্যালেন্স, সামঞ্জস্য বা হারমোনি, ছন্দ বা রিদম, প্রাধান্য বা এমফেসিস। তো সমানুপাত জিনিসটা কি? ঘরের যে আসবাবপত্রগুলো রাখা হবে একটার সাথে আরেকটার যেন সমান থাকে, কোনোটা অনেক উঁচু, কোনোটা একদম একেবারেই নিচু, এই জিনিসগুলো দেখতে একেবারেই ভালো দেখা যায় না। এই জিনিসটা যদি আমরা মাথায় রাখি তাহলে আমাদের আসবাব বিন্যাসটা বেশ সুন্দর হয়। ভারসাম্য বা ব্যালেন্স, ভারসাম্য রক্ষা করা। ভারসাম্যটা 2 ভাবে রক্ষা করা যেতে পারে, একটা প্রত্যক্ষ ভারসাম্য, একটা পরোক্ষ ভারসাম্য। প্রত্যক্ষ ভারসাম্য হচ্ছে যেমন আমরা আমাদের বসার ঘরে 2 সেট সোফা রাখবো, সেই 2 সেট সোফা যদি একই রকম হয় তাহলে সেটা হচ্ছে প্রত্যক্ষ ভারসাম্য। বাট কখনো কখনো আমরা আমাদের ঘরের 2 সেট সোফা যদি রাখতে হয় সেক্ষেত্রে একটা সেট একটু অন্যরকম রাখি, হয়তো সেটা কাঠের হবে, ডিজাইনটা একটু আলাদা, দেখতে একটু আলাদা, বাট দেখতে খারাপ দেখা যাচ্ছে না, সেটাকে বলা হচ্ছে পরোক্ষ ভারসাম্য। পরোক্ষ ভারসাম্যের মাধ্যমে গৃহের সৌন্দর্য বৃদ্ধি করা যায়। এরপরে হচ্ছে সামঞ্জস্য। সামঞ্জস্য হচ্ছে পারস্পরিক মিত্রতাকে বলা হচ্ছে সামঞ্জস্য। অর্থাৎ ঘরের শুধুমাত্র সোফাগুলো একরকম হলেই হবে না, অন্যান্য যে আনুষঙ্গিক আরো জিনিসপত্র থাকে, সেলফ, শোপিসের রেক হতে পারে, সেলফ হতে পারে, বা আমরা টেবিল রাখতে পারি, প্রত্যেকটা জিনিসের সাথে যেন সামঞ্জস্য রক্ষা হয় সেটার দিকেও লক্ষ্য রাখতে হবে। ছন্দ, এটা আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। গতি এবং পুনরাবৃত্তি হচ্ছে ছন্দের বৈশিষ্ট্য, অর্থাৎ আমাদের দৃষ্টিটা কখনো থেমে থাকবে না। আমরা ঘরের যে জিনিসগুলোকে দেখবো একটা দেখার পর যেন আরেকটা দেখার আগ্রহটা আমাদের মধ্যে থাকে, এটাকে বলা হচ্ছে ছন্দ। প্রাধান্য, খুবই গুরুত্বপূর্ণ একটা শিল্পনীতি, যেটা হচ্ছে প্রাধান্য বা এমফেসিস। আমরা ঘর সাজাই, ঘর সাজানোর মধ্যে কোনো একটা জিনিসকে একটু প্রধান রেখে, একটু কেন্দ্রবিন্দু রেখে ওটাকে আমরা একটু হাইলাইট করি যে জিনিসটাকে, সেটাকে বলা হচ্ছে প্রাধান্য। এই প্রাধান্যটা অন্যান্য জিনিসগুলোর চাইতে একটু আলাদা হবে, একটু বেশি সুন্দর যে জিনিসটা হবে সেটাকেই প্রাধান্য বলা হচ্ছে, অর্থাৎ কেন্দ্রবিন্দু, মূল কেন্দ্রবিন্দুটাকে বলা হচ্ছে প্রাধান্য। তো এই হলো আমাদের আসবাব বিন্যাসের যে নিয়মগুলো, এই নিয়মগুলো মেনে যদি আমরা আসবাব বিন্যাস করি তাহলে আমাদের আসবাব বিন্যাসটা বেশ সুন্দর হবে, ঘরটাকে আকর্ষণীয় এবং মনোমুগ্ধকর মনে হবে। এরপরে আমরা পাঠ 3 আলোচনা করব। আমাদের পাঠ 3-এর বিষয় হচ্ছে বিভিন্ন কক্ষে আসবাব বিন্যাস। আমাদের কক্ষগুলোর মধ্যে আছে শয়ন কক্ষ, বসার ঘর, খাবার ঘর, অতিথির ঘর, লিভিং রুম, পড়ার ঘর, রান্নাঘর। এখন এই ঘরগুলো সম্পর্কে আমরা একটু সংক্ষিপ্ত আলোচনা করব।
শোবার ঘর মানুষ সারাদিন কর্মক্লান্ত হয়ে ঘরে ফিরে একটু শান্তি পাওয়ার জন্য, এবং সেই শান্তির আশ্রয়স্থলটাই হচ্ছে আমাদের মেইনলি শোবার ঘর। শোবার ঘরে সাধারণত যে আসবাবপত্রগুলো থাকে, একটা বিছানা, তার পাশে দুটো সাইড টেবিল থাকতে পারে শোবার সুবিধার জন্য, কারণ অনেকেই আছে যে একটু রাত জেগে পড়াশোনা করে বা নিজের মতো পড়াশোনা করে, এই জন্য দুটো সাইড টেবিলের পাশে ল্যাম্পশেড থাকতে পারে, বসার জন্য একটা চেয়ার থাকতে পারে, একটা ড্রেসিং টেবিল থাকবে, এবং আরেক পাশে আমাদের একটা ওয়ার্ড্রোব বা কাপড় রাখার জন্য থাকে। সাধারণত এই আসবাবপত্রগুলোই আমরা শোবার ঘরে রাখি। সামাজিকতা এবং লৌকিকতার কেন্দ্রস্থল হচ্ছে আমাদের বসার ঘর। বসার ঘরে সাধারণত দেখা যায় যে এমন অনেক মানুষ আসে যারা কখনো হয়তো বসার ঘর ছেড়ে অন্য কোনো ঘরে আর যায় না। তো বসার ঘরটাকে আমাদের বেশ সুন্দর মনোরম করে গুছিয়ে রাখাটাই আমাদের রুচির পরিচয় পাওয়া যায়। সাধারণত বসার ঘরে সোফা থাকতে পারে, একটু আমরা সজ্জা বৃদ্ধির জন্য কিছু গাছ রাখতে পারি, আমাদের দেয়ালে একটু সজ্জা করতে পারি। তাছাড়া বসার ঘরে সাধারণত মানুষ একটু বিনোদনের জন্য টিভি ব্যবস্থা করতে পারে, সেক্ষেত্রে আমরা আমাদের একটা দেয়ালে টিভি রাখার ব্যবস্থা করতে পারি, সাথে কিছু বই থাকবে যেখানে তার সুবিধা মতো তারা পড়তে পারে। বসার ঘরে আরেকটা ছবি আছে, আমরা একটু দেখে নেই। এটা আরেক ধরনের ছবি। এখানে একটা সুন্দর ঝাড়বাতিও দিয়েছে, যেটাতে বসার ঘরের আলোকসজ্জাটা দিলে ঘরটা বেশ উজ্জ্বল হয়ে ওঠে। আর পাশে সেই টিভি রাখার একটা র্যাক সুন্দর করে তৈরি করা হচ্ছে। এভাবে আমরা আমাদের পছন্দ মতো বসার ঘর তৈরি করতে পারি। এরপর আমরা এখন দেখবো আমাদের খাবার ঘর। সাধারণত খাবার ঘরে আমাদের যে ডাইনিং টেবিলটা থাকে, খাবার চেয়ার থাকে, এক পাশে আমরা আমাদের ফ্রিজ রাখতে পারি অনেকেই। তাছাড়া আমাদের খাবার ঘরে খাবারের ছবি রাখা যেতে পারে খাবার ঘরের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। আমরা পরের ছবিটা একটু দেখে নিই। এখানেও একটা ছবি আছে। আমরা সৌন্দর্য বৃদ্ধির জন্য একটা টেবিলের উপর ফ্লাওয়ার ভাস রাখতে পারি, যেটা খাওয়ার সাথে সাথে আমাদের মনের আনন্দটাকেও বৃদ্ধি করতে পারে। তাছাড়া আমরা আমাদের বসার ঘরে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য বিভিন্ন ধরনের ক্যাবিনেট, তারপর হচ্ছে তৈজসপত্র রাখার জন্য র্যাক রাখতে পারি। তো এরপরে হচ্ছে আমাদের বাসার আরেকটি গুরুত্বপূর্ণ ঘর হচ্ছে অতিথির ঘর। সাধারণত অতিথির ঘরটাতে আমরা আমাদের শোবার ঘরে যে আসবাবপত্রগুলো থাকে অনেকটা সে ধরনের ভাবেই সাজাই। একটা খাট থাকে, টেবিল থাকে, একটা আলনা বা ওয়ার্ড্রোব থাকতে পারে, এটাই বসার জন্য একটা টেবিল রাখা যেতে পারে। এটাই হচ্ছে আমাদের অতিথির ঘর। এরপর আমরা দেখবো আমাদের লিভিং রুম। সাধারণত একটা বাড়ির এটাও বেশ গুরুত্বপূর্ণ একটা ঘর। বিশেষ করে আমাদের একটু অবসর সময় কাটানোর জন্য, একটু বিনোদনের জন্য আমাদের প্রয়োজন হচ্ছে আমাদের লিভিং রুমটা, যেখানে সবাই পরিবারের একসাথে বসে গল্পগুজব করা, একটু টিভি দেখা বা একটু খেলাধুলা করা, নিজেদের মতো করে একটু সময় কাটানোর জন্য দরকার হচ্ছে লিভিং রুম। সাধারণত লিভিং রুমে বেশিরভাগ ক্ষেত্রে একটু বসার ব্যবস্থাটা, নিচেই বসে সাধারণত মানুষ গল্পগুজব করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। এখানে আমরা নানান ধরনের আসবাবপত্র দেখতে পাচ্ছি। এছাড়াও আরেক ধরনের আছে বসার লিভিং রুম। পরের ছবিটা হচ্ছে যে এরকম ভাবে আমাদের সোফা তো আছেই, সাথে আমরা নিচে বসারও ব্যবস্থা করতে পারি। এভাবে আমরা এই ঘরটাতে মেইনলি আমরা গল্প গুজব এবং আমাদের বিনোদনের জন্য সময় কাটিয়ে থাকি আমরা। এটা হচ্ছে আমাদের পড়ার ঘর। আমাদের ঘরগুলোর মধ্যে বেশ গুরুত্বপূর্ণ একটি ঘর শিক্ষার্থীরা তোমাদের পড়ার ঘর। পড়ার ঘরটা যদি সুন্দরভাবে ছিমছাম ভাবে সাজিয়ে রাখা যায়, তাহলে পড়ার মধ্যেও একটু আনন্দ আসে, বেশ আনন্দ নিয়ে পড়া যায়। আমাদের পড়ার ঘরে সাধারণত একটা পড়ার টেবিল থাকবে, চেয়ার থাকবে অবশ্যই, এবং বুক সেলফ যেটাকে আমরা বলি, দেয়াল সংলগ্ন, এতে করে আমাদের জায়গাটার অপচয়ও হচ্ছে কম। আর কিছু ছবি রাখতে পারি আমাদের। এখানে আমরা একটু রেস্ট করার জন্য একটা ছোট ডিভানের মতো রাখতে পারি, যাতে করে একটু ক্লান্তি লাগলে আমরা এখানে বসে একটু রেস্ট নিতে পারি। আর সাধারণত বসার ঘরে আমরা ছবিগুলো বিন্যাসের সময় একটু গুরুত্বপূর্ণ মনীষী, বিখ্যাত ব্যক্তি, তাদের ছবি দিয়ে আমরা আমাদের বসার ঘরটাকে সাজাই। এখানে আরেকটা বসার ঘর, পড়ার ঘর দেখা যাচ্ছে। আমাদের ঘরগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, বিশেষ করে বেশ গুরুত্বপূর্ণ একটি ঘর হচ্ছে আমাদের রান্নার ঘর বা কিচেন। রান্নাঘরটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং রান্নাঘরের আসবাবপত্রগুলো যদি খুব গুছানো থাকে, সুন্দরভাবে পরিপাটি থাকে, তাহলে পরিবারের প্রত্যেকটা মানুষ সুস্থ থাকবে, সুন্দর থাকবে। এই জন্য আমি এতটা গুরুত্ব বললাম আমাদের রান্নাঘরটাকে। তো আমাদের রান্নাঘরে বিভিন্ন রকমের জিনিসপত্র থাকতে পারে, আসবাবপত্র। এখানে আমরা ক্যাবিনেট করে দেওয়া হয়েছে রান্নাঘরটাকে সুন্দর করে। বেসিন বা সিঙ্ক, আমাদের এখানে দেওয়া আছে কিছু তাক, যেটাতে আমরা আমাদের তৈজসপত্রগুলোকে রাখতে পারি। একটু জানালার ব্যবস্থা করা আছে যাতে ভেন্টিলেশনটা ঠিক মতো হয়।
আমাদের ঘরগুলোর মধ্যে বেশ গুরুত্বপূর্ণ একটা ঘর হচ্ছে আমাদের রান্নাঘর, যেখান থেকে যেটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর থাকলে, পরিপাটি থাকলে পরিবারের প্রতিটা সদস্য বেশ সুন্দর থাকবে, সুস্থ থাকবে বিশেষ করে। তো আমাদের রান্নাঘরের আসবাবপত্রগুলোর মধ্যে আছে হচ্ছে বিভিন্ন ধরনের আসবাবপত্রের মধ্যে আমাদের তৈজসপত্র, নানান ধরনের জিনিসপত্র থাকে যেটা যেন বাইরে থেকে না দেখা যায়, সেই জন্য আমরা বিভিন্ন এইভাবে ক্যাবিনেটের ব্যবস্থা করতে পারি। এখানে সিঙ্ক আছে, বেসিন আছে, আছে এখানে র্যাকের মতো করে দেওয়া আছে। যদি ছোট ঘর হয় তাহলে আমরা একটু র্যাক করে দিলে আমাদের তৈজসপত্রগুলো এর মধ্যে রাখতে পারি। আর হচ্ছে সাধারণত বসে রান্না করার ব্যবস্থাও থাকে অনেক ঘরগুলোতে, আর বিশেষ করে গ্রামাঞ্চলের ঘরগুলোতে বসে রান্না করার ব্যবস্থাই বেশি দেখা যায়। তো আমাদের রান্নাঘরে দুই ধরনের রান্নার ব্যবস্থায় থাকতে পারে, দাঁড়িয়ে রান্না করা এবং বসে রান্না করা। তো শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের পাঠ 1, 2 এবং 3। আমরা এই অধ্যায়ের পরবর্তী পার্টগুলো পরবর্তী তোমাদের আরেকটা ক্লাসে আলোচনা করব। তো আজকে আমরা গৃহের এই অভ্যন্তরীণ সজ্জায় যে জিনিসগুলো মোটামুটি আলোচনা করলাম, আশা করি তোমরা এই জিনিসগুলো বুঝতে পেরেছো। এখন যে সময়টা যাচ্ছে তোমরা সবাই ঘরেই আছো, তোমরা যদি এই সময়টাতে আমি যা বললাম, যেভাবে কথাগুলো বললাম সেই অনুযায়ী যদি তোমরা তোমাদের ঘরগুলোকে সাজাও, তাহলে আশা করি ঘরটা তোমাদের বেশ আকর্ষণীয় হবে, মনোমুগ্ধকর হবে এবং বেশ আরাম হবে ঘরের। আমাদের ঘরগুলোকে সাজাই এবং তাহলে আমাদের ঘরটি দেখতে বেশ আকর্ষণীয়, মনোমুগ্ধকর এবং নান্দনিক হবে। তো শিক্ষার্থীরা, তোমাদের এই পাঠে থেকে যদি কোনো কোশ্চেন থাকে আমাকে তোমরা জানাতে পারো, আমি চেষ্টা করবো তোমাদের সেই প্রশ্নের উত্তর দিতে। আর তোমাদের জন্য একটু বাড়ির কাজ থাকবে শিক্ষার্থীরা, এটা তোমরা করে নিয়ে আসবে। তুমি তোমার কক্ষে আসবাব বিন্যাস করার সময় কি কি বিষয় লক্ষ্য রাখবে? এই সৃজনশীল কোশ্চেনটা তোমরা বাসায় করবে এবং যখন আমরা আবার কলেজে আসব, সবার সাথে সবার দেখা হবে, আমরা আশা করি খুব শীঘ্রই আমাদের সেই দিনটি আসবে। তো তোমরা এই কাজটা করে নিয়ে আসবে, আমি দেখে দিব। তুমি তোমার কক্ষে আসবাব বিন্যাস করার সময় কি কি বিষয় লক্ষ্য রাখবে। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা আমাদের আজকের পাঠে থেকে কিছুটা হলেও উপকৃত হবে। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ।